রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের সাথে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন শি জিনপিং এর সাথে ছিলেন, তখন ট্রাম্প শি জিনপিংকে সম্বোধন করে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বেইজিংয়ে যে সামরিক প্যারেডের আয়োজন করা হচ্ছে সেটার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে চীন। ওই সামরিক প্যারেডে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি, বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন। চীনের সামরিক কুচকাওয়াজ জাপান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে জাপান। দেশটির সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হায়াশি আরও বলেন, তবে চীনের উদ্দেশ্য নিয়ে তারা কোনো মন্তব্য করার অবস্থানে নেই। এই সময় তিনি আরও বলেন, চীনের সাথে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ছে টোকিও। অভিন্ন স্বার্থ ও পারস্পরিক উপকারী দিকগুলো নিয়ে এশিয়ার শীর্ষ দুই অর্থনীতি সম্পর্ক জোরদার করছে বলে মন্তব্য করেন জাপান সরকারের মুখপাত্র। মূলত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বার্তা দিতেই চীনের এই কুচকাওয়াজ। জাপান এশিয়া মহাদেশে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অন্যতম মিত্র। ইন্দোনেশিয়ায় সরকারি ব্যয়কে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে এবার আক্রান্ত হলো দেশটির শিক্ষা প্রতিষ্ঠান। বিক্ষোভ দমনে মঙ্গলবার ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ শহর বান্দুংয়ের দুটি বিশ্ববিদ্যালয় এলাকায় কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। শিক্ষার্থী সংগঠন ও কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ইসলামিক ইউনিভার্সিটি অব বান্দুং এবং পাশের পাসুনদান বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকায় বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস ছোড়া হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী পরিষদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী প্রতিবাদ দমন করতে ক্যাম্পাসে নৃশংসভাবে হামলা চালিয়েছে। দেশটির আইন প্রণেতাদের বাড়তি আর্থিক সুবিধা দেওয়া সহ একাধিক সরকারি ব্যয় নিয়ে জন অসন্তুষ্টি থেকে বিক্ষোভের শুরু। প্রথমে রাজধানী জাকার্তায় শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে পুরো দেশে। আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১,৪০০ জন ছাড়িয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রবিবারের ভূমিকম্পে এখনও পর্যন্ত ১,৪১১ জন মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া আহতদের সংখ্যা ৩,১২৪। দেশটিতে গত কয়েক বছরের মধ্যে আঘাত হানা অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত ৫,৪০০ বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানান তিনি। রয়টার্সকে দেওয়া ভিন্ন বক্তব্যে একই দিন আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এখনও পর্যন্ত অন্তত ১,১২৪ জন মানুষের প্রাণহানি নিশ্চিত করা গেছে। এছাড়া আহত হয়েছেন ৩,২৫১ জন, আর ৮,০০০-এর বেশি বাড়ি ধসে গেছে। দেশটির পাহাড়ি অঞ্চলে যাতায়াত কষ্টসাধ্য হওয়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে বলে জানায় সংশ্লিষ্ট সংস্থাগুলো। উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারেন। সেক্ষেত্রে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আফগানিস্তানের দায়িত্বরত জাতিসংঘের কর্মকর্তারা। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হানেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার সকালে ৫.২ মাত্রার নতুন ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। এদিকে আবারও আঘাত হানা ভূমিকম্পের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। এর আগে গত রবিবার রাতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কুনা প্রদেশ। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ১,৪১১ জন। আহত হয়েছেন আরও ৩,০০০-এর বেশি মানুষ এবং ধসে গেছে অন্তত ৫,৪০০ ঘরবাড়ি। গাজা সিটিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ত্রাণ প্রার্থী সহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। এছাড়াও মঙ্গলবার গাজার অন্যান্য এলাকায় হামলায় ৩২ ত্রাণ প্রার্থী ও সাংবাদিক সহ অন্তত ১০৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সবচেয়ে বেশি হামলা হয়েছে আল সাবরার ঘনবসতিপূর্ণ এলাকায়। গাজাকে হামাস মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকে হামলা তীব্র হয়েছে গাজায়। খাবারের অভাব আর অপুষ্টিতেও মৃত্যু হচ্ছে গাজার অনেক মানুষের। এদের মধ্যে বেশিরভাগই শিশু। গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১৩ জন অনাহারে মারা গেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা ৩৬১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার নিহতদের মধ্যে ৭ শিশুসহ কমপক্ষে ২১ জন ছিলেন, যারা দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল মাওয়াসি এলাকায় পানির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সে সময় ইসরায়েলি ড্রোন তাদের আঘাত করে।
আমরা হামাসকে নির্মূল করতে লড়াই করছি, তবে আরেকটি সাফল্য আমরা অর্জন করেছি, তা হল গাজায় হামাসের সাথে, লেবাননে হিজবুল্লাহর সাথে এবং সিরিয়ায় আসাদ বাহিনীর সাথে ইরানের যোগাযোগ নেটওয়ার্ক ভাঙতে পেরেছি আমরা। এখন হুথিদের বিরুদ্ধেও আমাদের বিজয় এসেছে, কিন্তু গাজায় যা শুরু হয়েছে তা গাজাই শেষ হতে হবে। গাজা যুদ্ধের পুরো সময়ে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন পেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গাজা নিয়ে অস্বস্তি জানালেও তেমন কোনো দ্বিধা দেখাননি ডোনাল্ড ট্রাম্প। উল্টো গাজায় গণহত্যা, অস্ত্র সরবরাহ সহ সব বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে ইসরায়েল। কিন্তু যদি যুক্তরাষ্ট্র সত্যি ইসরায়েলকে সব সমর্থন দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি ঘটবে ইসরায়েলের ভাগ্যে? শারমিন স্বপ্নার রিপোর্ট। গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, আর এর বিরুদ্ধে পৃথিবীর বেশিরভাগ দেশ সরব হলেও নীরব বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। গণহত্যার অপরাধে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আর সমর্থন না দেয়, তাহলে কি ঘটবে ইসরায়েলের ভাগ্যে? ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ জানান, যুক্তরাষ্ট্রের সমর্থন শেষ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে যাবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অর্থ ও ঋণ সহায়তা না দিলে সময়ের সঙ্গে সঙ্গে বড় প্রযুক্তি খাতে ছাঁটাই শুরু হবে এবং সেনাবাহিনী দুর্বল হয়ে পড়বে। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের জ্যেষ্ঠ ফেলো H.A. হেলিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় ইসরায়েল দীর্ঘদিন ধরে দোষ চাপা দিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন না করলে ইসরায়েলের উপর হামলা চালাবে সিরিয়ার সেনাবাহিনী। বাকিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যদিকে ইসরায়েল সরকারের সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি বলেন, ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন চালাতে যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের পূর্ণ অব্যাহতি দিয়েছে। অন্য কোনো দেশে হলে এর জন্য রাজনৈতিক মূল্য দিতে হতো। প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আক্তার বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে বাণিজ্যিক স্যাটেলাইট ব্লক করার সুবিধা শেষ হবে, ফলে ইসরায়েলের ভেতরকার তথ্য সহজেই প্রতিপক্ষ দেখতে পারবে। এছাড়া আয়রন ডোম বা অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার অর্থায়নও বন্ধ হয়ে যাবে। অন্যদিকে গাজা ও পশ্চিম তীর নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র সমর্থন না দিলে কেন্দ্রীয় ব্যাংক ও সেনাবাহিনী বুঝতে পারবে তাদের হাতে যুদ্ধ চালানোর মতো অর্থ বা অস্ত্র নেই। এরপর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যুদ্ধ চালানো আর সম্ভব হবে না। আসলে যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল একঘরে হয়ে যাবে, যেমন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারকে একসময় করা হয়েছিল। আর তখন দক্ষিণ আফ্রিকার নেতারা বুঝেছিলেন টিকে থাকার জন্যই পরিবর্তন আনতে হবে। শারমিন স্বপ্না, ৭১। সংসদের একাধিক কমিটি থেকে পদত্যাগের পর এবার জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহরাক ইনসাফ PTI। মঙ্গলবার দ্য নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দলের সদস্যরা পার্লামেন্ট হাউসের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করবেন। ৯ মে এর দাঙ্গা সংক্রান্ত মামলায় সাজা পাওয়ার পর জাতীয় পরিষদ ও সিনেটের সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব এবং শিবলি ফারাজ সহ পিটিআইয়ের বেশ কয়েকজন আইন প্রণেতাকে অযোগ্য ঘোষণা করা হয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই সিদ্ধান্তের কথা জানিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেন, সংসদীয় দলের সদস্যরা এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং এখন তারা পার্লামেন্ট হাউসের বাইরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করবেন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। কোয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের সাবেক গভর্নর সর্দার আতাউল্লাহ মেঙ্গালের মৃত্যুবার্ষিকীতে র্যালি করছিলেন তার সমর্থকরা। র্যালি শেষে চলে যাবার সময় পার্কিং এরিয়ায় বোমাটি বিস্ফোরিত হয়। র্যালিতে ছিলেন আতাউল্লাহর ছেলে সর্দার আখতার মেঙ্গেল, তবে তিনি অক্ষত আছেন। হামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে একে আত্মঘাতী হামলা বলেই ধারণা করছে তারা। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। কুয়েটায় ইসলামিক সশস্ত্র গোষ্ঠী এবং বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দুটোই সক্রিয়। তাদেরই কেউ হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।